দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন যে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ, পলাতক হাসিনা যিনি জুলাইতে গণহত্যার আদেশ দিয়েছিলেন, প্রায় ১৪০০ মানুষকে হত্যা করেছিলেন, ছাত্র জনতাকে হত্যা করেছিলেন, শিশুদের হত্যা করেছিলেন। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই মামলার রায় বেরিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। পাশাপাশি তার স্বরাষ্ট্রমন্ত্রীকেও একই দণ্ড দেয়া হয়েছে এবং রাজসাক্ষী হয় আইজিপিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি আপনারা সবাই অবগত আছেন। তো শেখ হাসিনার এই আদেশের পরে, এই রায়ের পরে আসলে ভারতের অবস্থানে, দিল্লির অবস্থানে আমরা কিছুটা পরিবর্তনের আভাস দেখছি। এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে ১৭ই নভেম্বরে, এবং সেই স্টেটমেন্টে বলা হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট অ্যানাউন্সড বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ কনসার্নিং ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। As a close neighbor, India remains committed to the best interests of the people of Bangladesh, including in peace, democracy, inclusion, and stability in that country. We will always engage constructively with all stakeholders to that end. ছোট একটা স্টেটমেন্ট হাসিনার এই ফাঁসির আদেশের পরপরই তারা এই বিবৃতি দেয় মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। তো এই 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 যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের বাংলাটা করার আগে আমি আপনাদেরকে স্টেটমেন্টটাকে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের কয়েকজন ডিপ্লোম্যাটের সঙ্গে কথা বলেছি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেছি, এবং হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার পর থেকে হাসিনাকে রক্ষা করার জন্য বা হাসিনার ব্যাপারে তাদের যে বাড়াবাড়ি রকমের যে আন্তরিকতা, তাকে যেভাবে প্রোটেকশনে রাখা, যা কিছু, এই স্টেটমেন্টটার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন সে অবস্থান থেকে দিল্লি সরে আসছে। আমি যদি আপনাদেরকে কয়েকটা পাওয়ার পয়েন্ট স্লাইডে একটু দেখাই, যেমন ধরেন ভারতের এই যে প্রতিক্রিয়া, এটাকে আমরা বলতে পারি একটা সতর্ক প্রতিক্রিয়া। কারণ ভারত বলছে হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট, অর্থাৎ দূরত্ব রেখে সতর্ক পর্যবেক্ষণ, হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট। তারা কিন্তু মানে এই আদালত সম্পর্কে বা এই রায় সম্পর্কে কোনো ধরনের মন্তব্যে যায়নি, এবং এই জাতীয় বাক্য সাধারণত ব্যবহার করা হয় যখন কোনো দেশ সরাসরি মন্তব্য করতে চায় না, কিন্তু ঘটনাটাকে তারা এড়িয়েও যেতে পারছে না। পাশাপাশি এটাকে আপনি এন্ডোর্সমেন্ট বা কন্ডেম করা একেবারে একটা মাঝামাঝি অবস্থান, এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক মাঝামাঝি অবস্থান, যেটি আসলে ভারতের কাছ থেকে শেখ হাসিনা অন্তত আশা করে না। শেখ হাসিনা এবং তার অনুসারী আওয়ামী লীগের যারা আছেন তারা হয়তো ভেবেছিলেন যে ভারত হয়তো তীব্র নিন্দা জানাবে, বলবে যে এটা কোনো কোর্টই নাই, কোর্টে কোনো বিচারই হয় নাই। কিন্তু সেই জায়গাটায় ভারতের এই যে সতর্ক পর্যবেক্ষণ বা একটা মাঝামাঝি অবস্থান, সেটি অ্যাকচুয়ালি আমার চোখে পড়েছে। দ্বিতীয় স্লাইডে যদি আমি যাই, দ্বিতীয় স্লাইডে ভারত বলছে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কনসার্নিং, অর্থাৎ এই রায়টা কনসার্নিং ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অর্থাৎ ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করছে, এবং এটা এক ধরনের স্বীকৃতি যে ফর্মার পিএম হিসেবে উল্লেখ করে ভারতের এখনকার অগ্রাধিকার যে বাংলাদেশ এবং হাসিনা নয়, এটি তারা ডিপ্লোম্যাটিক্যালি, কূটনৈতিকভাবে তারা এক ধরনের বার্তা দিল। এবং তারা এখন ভারত ধরেন এখন হাসিনা কেন্দ্রিক নীতির বদলে বাংলাদেশ গভর্নমেন্ট এবং পিপল সেন্ট্রিক পলিসিতে সরে আসছে। তার পরবর্তী যে বিবৃতির লাইনগুলো, সেখানে এটি আরো বোঝা যাবে। আমি যদি ৩ নম্বর স্লাইডে যাই, এখানে তারা ভারত বলছে যে তারা বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ, তারা ভারত বাংলাদেশের জনগণের পাশে কাজ করতে চাচ্ছে, এবং তারা বলছে যে তারা পিস, ডেমোক্রেসি, ইনক্লুশন, স্ট্যাবিলিটি,
এই ৪ টিকে তারা অগ্রাধিকার দিবে এবং এটা এক ধরনের ইঙ্গিতপূর্ণ এই ৪ টি শব্দ, যে ৪ টি শব্দ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যে কাজ করার যে একটা উম ইচ্ছা আ সেটি বোঝা যাচ্ছে এবং এই শব্দগুলো খুব সাবধানে বেছে নেওয়া হয়েছে। এটা একজন যারা আ ডিপ্লোমেট আছেন তারা এই বিষয়গুলো আরো ভালোভাবে হয়তো ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু আমি জাস্ট একটা আউটলাইন দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানটা বসলাম আপনাদের সাথে। এটা এক ধরনের একটা সফট রিমাইন্ডার বাংলাদেশের শান্তি, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা যে দরকার সেটা তারা অতীতে অনেকে বলছে যে হাসিনা সরকারের অধীনে এই বিষয়গুলো প্রশ্নের মুখে ছিল এবং বাংলাদেশের মানুষ খুব ভুক্তভোগী। হাসিনা এই যে শান্তি, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতার জায়গাটায় বাংলাদেশের মানুষের উপর এক ধরনের নিপীড়ন, নিষ্পেষণ চালিয়েছে, গুম, খুনের রাজত্ব চালিয়েছে। সেই জায়গাটা থেকে ভারত সরাসরি কিছু না বললেও তারা বলছে যে পিস, ডেমোক্রেসি, ইনক্লুশন অ্যান্ড স্ট্যাবিলিটি এই পরোক্ষ বার্তার মাধ্যমে তারা বলছে যে অশান্তি, একচেটিয়া ক্ষমতা বা অগণতান্ত্রিক ব্যবস্থাকে ভারত চায় না। আমি যদি পরবর্তী স্লাইডে যাই, পরবর্তী স্লাইডে ভারত বলছে যে এঙ্গেজিং অল স্টেক হোল্ডার্স অর্থাৎ সব পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা। ইন্ডিয়া উইল এঙ্গেজ উইথ অল স্টেক হোল্ডার্স, আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব। মাল্টি ডিরেকশনাল ডিপ্লোম্যাসি, এটা হচ্ছে বহুমুখী কূটনৈতিক যোগাযোগ, অর্থাৎ নতুন রাজনৈতিক শক্তিগুলোকে যে ভারত গুরুত্ব দিবে রাজনৈতিক দলের উপর, একটি রাজনৈতিক দলের উপর যে নির্ভরশীলতা ভারতের, সেখান থেকে যে ভারত বেরিয়ে আসছে এবং এই যে ট্রানজিশন পিরিয়ড, এই ট্রানজিশন পিরিয়ডে যে সবাই এঙ্গেজ করবে ভারত এই লাইনের মাধ্যমে, এরকম একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। তারপরে আমরা যদি দেখি বাংলাদেশে যে নতুন যে রাজনৈতিক যে বাস্তবতা, বাংলাদেশের এই যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় নিয়ে ভারতের এই যে রায় নিয়ে যে প্রশ্ন না তোলা, নতুন ক্ষমতা কাঠামো মেনে নেওয়ার যে প্রস্তুতি এবং সব মিলিয়ে বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা দিকে বাংলাদেশ এগুচ্ছে, হাসিনা মুক্ত যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় আসলে ভারতের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট বলছে যে তারা এইটাতে অনেকটা মেনে নিয়েছে বলা চলে আর কি, এমন একটা অবস্থা আমরা দেখছি। পাশাপাশি ভারতের এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো এই যে স্টেটমেন্টটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত বহন করছে। তো আমরা ধরেন এখনো অনেক বিষয় নিয়ে তর্ক করছি, ভারত কি করবে, ভারত কিভাবে কি করবে, এবং আমরা যদি সামগ্রিকভাবে যদি বলতে যাই যে এই যে স্টেটমেন্ট থেকে তারা মানে হাসিনাকে বাঁচাতে আসছে না, এমনটাই আমরা বলতে পারি। যে স্টেটমেন্টের যে ভাষা বা যেভাবে তারা সংক্ষিপ্ত যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাকে বলা চলে যে রায়ের বৈধতা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে নাই, এই রায় অবৈধ রায় বা এই বিচার প্রক্রিয়া সঠিক হয় নাই, এই সংক্রান্ত তারা একটি শব্দ বলে নাই। বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করব যে ভারতের এই যে অবস্থান পরিবর্তন, এই অবস্থান পরিবর্তন হয়তো ভারতের দাদাগিরির যদি অবসান ঘটায়, তাহলে হয়তো বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের সম্পর্কের উন্নতি ঘটবে। আর সেটি যদি না হয় তাহলে উন্নতি ঘটবে, এবং এই যে উন্নতি যদি ঘটে, সেই উন্নতি হলে ভারত হাসিনা কেন্দ্রিক তাদের যে রাজনীতি বা হাসিনাকে মাধ্যমে তাদের যে দখলদারিত্বের যে মানসিকতা, সেটির অবসান ঘটবে এবং হাসিনাও অ্যাকচুয়ালি বঞ্চিত হবে ভারতের যে আশ্রয় প্রশ্রয়ে, তার যে দাপট, তার যে ক্ষমতার দম্ভ, তার যে ফিরে আসার হুঙ্কার, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের মানুষ রেহাই পাবে, এটা আমরা বলতে পারি। পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে বিশ্বের প্রায় সকল গণমাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে হাসিনার এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে এবং
অধিকাংশ গণমাধ্যমে অর্থাৎ ভারতের কিছু গণমাধ্যম ছাড়া অধিকাংশ গণমাধ্যমে এই আদালতকে নিয়ে বা এই প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি। তো এটিও এক ধরনের অর্জন বলা চলে এবং জাতিসংঘ সহ কয়েকটি মানবাধিকার সংগঠন অবশ্য ফাঁসির বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। পাশাপাশি কেউ বলার চেষ্টা করছেন, বিশেষ করে আওয়ামীপন্থী বা হাসিনার দ্বারা পরিপুষ্ট বুদ্ধিজীবী, ভারতের বুদ্ধিজীবী, বাংলাদেশের বুদ্ধিজীবী, তারা অনেকে বলার চেষ্টা করছেন যে বিচার প্রক্রিয়া সঠিক ছিল না, আসামিদেরকে ডিফেন্ড করতে দেওয়া হয় নাই, দুজনের অনুপস্থিতিতে বিচার হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু দর্শক, একটি বিষয়, আইনের যে বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে, আমি ধরেন সকল জটিলতা বাদও দিলাম, ধরেন ৩ জন মিলে বা ১০ জন মিলে যখন একটি অপরাধ সংগঠন করে, একটি চুরি করে, ডাকাতি করে বা খুন করে বা কোনো একটা অপকর্ম করে, সেই ১০ জনের মধ্যে একজন যদি বলে যে আমি রাজসাক্ষী হব এবং আমি পুরো ঘটনাটা সবিস্তারে বয়ান করব, যে কিভাবে কি হলো, কিভাবে কে কি করেছে, কার অবস্থান কি ছিল, কোন প্রেক্ষিতে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হলো, এই হত্যাটি সংঘটিত হলো, তাহলে কিন্তু আমি পৃথিবীর অন্য দেশের আইনের খবর জানি না, বাংলাদেশের আইনে এই বিধানটি আছে, ভারতেও আছে, খুব সম্ভবত ব্রিটিশ লতেও আছে, যে রাজসাক্ষী হলে এই মামলাটার কিন্তু আর অন্য কোনো সাক্ষী, প্রমাণ, যুক্তি, তর্ক এগুলোর আর অবসান নেই। তো এই মামলায় যিনি রাজসাক্ষী, তিনি পুলিশ প্রধান ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন। তো তার যে সাক্ষ্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সাক্ষ্যের পরে আসলে এগুলো হচ্ছে ফালতু কথা, যে আসামিরা আত্মপক্ষ সমর্থন করতে পারে নাই, যুক্তি তর্ক হয় নাই, এগুলো এবং আমি তো দেখলাম যে হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে আইনজীবী, সে আইনজীবী কিন্তু অনেক কড়া কড়া কথাও বলেছেন আদালতে, এমন যে হাসিনাকে ডিফেন্ড করতে যে অনেক কড়া কড়া বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। তো রাজসাক্ষীর বিষয়টা আমি জানি না, অনেকে যারা বলছেন বা বা কিছু মানবাধিকার সংস্থা যখন বলছে, তখন তারা এই বিষয়টি জানে কিনা, যে অপরাধের শাস্তির জন্য মূল বিষয় হচ্ছে অপরাধটি প্রমাণ হওয়া, এবং সেই প্রমাণের জন্য সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একজন রাজসাক্ষী, যিনি পুলিশের আইজিপি ছিলেন। তো আশা করি এই বিষয়টি আপনারা সহজভাবে বুঝতে সক্ষম হবেন। পাশাপাশি আমি আপনাদেরকে ভারতের যে পত্রিকা আনন্দবাজার, সেই আনন্দবাজারের কয়েকটা সংবাদ দেখাবো। আনন্দবাজার গতকাল থেকে বেশ কয়েকটি সংবাদ করেছে হাসিনাকে নিয়ে, অত্যন্ত গুরুত্ব সহকারে হাসিনাকে নিয়ে সংবাদ করছে তারা। এবং আমি যদি কয়েকটা সংবাদ আপনাদেরকে দেখাই, ধরেন এই সংবাদটা শিরোনাম হচ্ছে, হাসিনাকে ফেরত চায় ঢাকা, ইউনূসদের আহ্বানে কি সাড়া দেবে নয়াদিল্লি, বিবৃতি জারি মোদী সরকারের বিদেশ মন্ত্রকের। এটি ১৭ নভেম্বরের সংবাদ। এবং এই আনন্দবাজারকে সাধারণত বলা হয় যে বিজেপি ধারার পত্রিকা, বিজেপি পন্থী পত্রিকা, এবং আনন্দবাজার কিন্তু কিছুদিন আগেও হাসিনাকে নিয়ে ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে নানাভাবে কিন্তু লেগেছিল। তো আপনি যদি দেখেন যে এই অপরাধ, এই যে সংবাদ, এই সংবাদের এখানে লেখা হচ্ছে, তারা লিখছে যে মানবতা বিরোধী অপরাধের সংবাদ, হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তারা কেউই বাংলাদেশে নেই, রয়েছেন ভারতে। ফাঁসির সাজা ঘোষণার পরেই ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এটি হচ্ছে একটি সংবাদ। আমি যদি আরেকটি সংবাদ আপনাদেরকে দেখাই, এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবাদটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সংবাদে ভারত বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি, সেই প্রত্যর্পণ চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তারা লিখেছেন, আনন্দবাজার লিখেছেন, এবং আমি যদি সংবাদের প্রথম থেকে যাই, যে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে? কি বলছে আইন? কি কি রয়েছে দুদেশের চুক্তিতে? এবং আপনি যদি দেখেন যে এখানে তারা কিন্তু সরাসরি লিখছে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে, এবং রিপোর্টের কোথাও, আমি খুব খুঁটিয়ে সকল পত্রিকাটা পুরাটা পড়ার চেষ্টা করলাম, কোথাও ভারতের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য, সে ভাষ্যের মতোই আসলে তারা কোথাও কোনো প্রশ্ন তোলে নাই এই বিচার এবং সাজা নিয়ে। তারা বলছে যে তারা নতুন করে
এখানে লিখছে যে মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হিংসায় উস্কানি দেয়া, হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় রাখা, এ ৩ অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে রয়েছেন আওয়ামী লীগ নেত্রী হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা। এবং আমি যদি এই সংবাদের ভেতর দিকে যাই তাহলে আমরা দেখব যে তারা একেবারে একটা কার্ড বানিয়ে তারা দিয়েছেন এবং তারা এখানে বলছেন যে হাসিনাকে ফাঁসির সাজা, কি কি অভিযোগ প্রমাণিত, উস্কানিমূলক মন্তব্য প্রমাণিত, আন্দোলনকারীদের হত্যার নির্দেশ প্রমাণিত, বিক্ষোভকারী ছাত্র আবু সাইদকে হত্যার নির্দেশ প্রমাণিত, জানথাকবুলের 6 জনকে গুলির নির্দেশ প্রমাণিত, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে যে খুন করা হয়েছে তাতেও তিনি সেই অপরাধও প্রমাণিত এবং কিসে শাস্তি পেয়েছেন তিনি। উস্কানিমূলক মামলায় হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড, বাকি মামলাগুলোর মৃত্যুদণ্ড, হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তির বাজেয়াপ্তির নির্দেশ, জুলাই গণ আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ। তো এটা তারা একেবারে কাট করে একদম স্পেসিফিকলি বোঝার জন্য দিয়েছেন এবং পত্রিকাটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা। আপনারা যদি লক্ষ্য করেন যে একসময় হাসিনা এবং আওয়ামী লীগের অত্যন্ত প্রিয় পত্রিকা, অবস্থান পরিবর্তনের আভাস আমরা এই জন্যই বলছি। তো কি বলছে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি? ভারত বাংলাদেশের সাথে একটি অপরাধীদের বিনিময় করার একটি চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি। এবং এখান থেকে আমি যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে, 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয় কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ হবে না? চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। খুন, গুম করা এবং অত্যাচার, যেগুলির মধ্যে বেশ কয়েকটিতে হাসিনা অভিযুক্ত, রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে। অর্থাৎ খুন, গুম এবং অত্যাচার এগুলো রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে চুক্তিতে আছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই যুক্তিগুলো খাড়া করতে পারে ভারত। হাসিনা নিজেও বারবার তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিচারের নামে প্রহসনেরও অভিযোগ তুলেছেন। এটা তারা হাসিনাকে কোট করছে। এখন হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ বা হাসিনার বিরুদ্ধে যে বিচার, সেই বিচারের একটা মূল ভিত্তি হচ্ছে জাতিসংঘের যেই তদন্ত রিপোর্ট, এই জুলাই গণহত্যাকে নিয়ে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবী জুড়ে সমাদৃত এবং সবাই এটি মেনে নিয়েছে এবং সেটি হচ্ছে মূল ভিত্তি। হাসিনা এখন বলছে তাকে হেগে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে পাঠানো হোক, সেখানে পাঠানো আরো ভালো। আন্তর্জাতিক আদালতে গেলে এই জাতিসংঘের রিপোর্ট, এবং জাতিসংঘ কিন্তু বলেছে এই রিপোর্ট প্রণয়নের সময়, প্রকাশের সময়, যে তাদের কাছে সকল ধরনের তথ্য, সাক্ষ্য, প্রমাণ এগুলো ফরেনসিক করা আছে, ছবির ফরেনসিক করা আছে, অডিও ভিডিওর ফরেনসিক করা আছে এবং সব মিলিয়ে তারা যদি প্রয়োজন হয় তারা সেই সাক্ষ্য প্রমাণ সরবরাহ করবেন। তো আমরা চাই প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও এই মামলাটি অবশ্যই যেতে পারে, কারণ কোনোভাবেই এই মামলা টিকবে না। তো এখন ধরেন যে প্রত্যর্পণের জায়গাটা নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেখানে হচ্ছে যে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে, তো এই বিচারের পিছনে তো কোনো অসৎ উদ্দেশ্য কারো নাই। একটি গণহত্যাকারী একজন প্রধানমন্ত্রী, যার প্রধানমন্ত্রী